হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে এসএলএসটি স্পেশাল ক্লাস পলিটিক্যাল সায়েন্সের নিয়ে। এবং আজকে তোমাদের যেটা করা হবে সেটা হচ্ছে আমাদের টোটাল একটা নতুন টপিক আজকে আমরা পড়বো। আর তার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে উড়ান পাঠশালার অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করো। তোমরা বিভিন্ন ইনস্টিটিউটে হয়তো পড়ছো, কিন্তু সেখান থেকেও তোমরা কিন্তু এখানে যেহেতু ফ্রি অফ কস্ট, তাই এখানে কিন্তু বিভিন্ন যে সুবিধাগুলো রয়েছে, যেমন তোমরা এখানে ডাউট ক্লিয়ারিং ক্লাসেস পাবে, ক্লাসের সঙ্গে যে পিডিএফ নোটসগুলো, সেই নোটসগুলো তোমরা ফ্রিতে সেখানে দেখতে পারবে, নোটসগুলো ডাউনলোড করতে পারবে। প্লাস প্র্যাকটিস সেট রয়েছে, প্র্যাকটিস সেটগুলো দিতে পারবে ফ্রিতে। মক টেস্ট রয়েছে, ফুল মক টেস্ট একদম যেমন এক্সামে হবে, তো সেই ফুল মক টেস্ট সেটাও ফ্রি অফ কস্ট। তো এই যাবতীয় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, ক্লাসেস, সেই সঙ্গে ডাউট ক্লিয়ারিং ক্লাসেস, সেই সঙ্গে পিডিএফ নোটস, সেই সঙ্গে মক টেস্ট এবং প্র্যাকটিস সেট, এগুলো টোটালি ফ্রি অফ কস্ট উড়ান পাঠশালা তোমাদের জন্য উড়ান পাঠশালা অ্যাপের মধ্যে রেখে দিয়েছে। সো সিম্পলি প্লে স্টোর থেকে উড়ান পাঠশালা অ্যাপটিকে ডাউনলোড করো এবং সেই সঙ্গে উড়ান পাঠশালার যে লগ ইন করে যে ক্লাসেসের সুবিধাগুলো রয়েছে সেগুলো দেখো। এখানে যেমন আমি এখন পলিটিক্যাল সায়েন্সের ক্লাসের কথা বলবো, সেরকম প্রত্যেকটা সাবজেক্টের, যেগুলো এসএলএসটির পপুলার সাবজেক্ট, সেই সাবজেক্টের প্রত্যেকটা ক্লাস কিন্তু ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে। সো বন্ধু বান্ধবদের বলো এবং এই ক্লাসটা রেগুলার মেনটেন করো, ঠিক আছে? চলো স্টার্ট করি। আজকের যে টপিক আমাদের রয়েছে, গ্রুপ বির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, আমাদের স্টেট এক্সিকিউটিভ, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হিসেবে এখানে রয়েছে রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসনের পুরো স্ট্রাকচারটা আমাদের দেখার জন্য একটুখানি আমাদের সাংবিধানিক বিষয়গুলো আমরা ফোকাস করব, এবং সাংবিধানিক বিষয়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু টোটাল কি সাংবিধানিক প্রভিশন রয়েছে এগুলো একটু দেখে নেব। সো ফার্স্ট অফ অল দেখো, আমাদের সংবিধানের পার্ট 6 এর মধ্যে, আমাদের পার্ট 6 এর মধ্যে টোটাল স্টেটের বিষয় দেওয়া আছে। স্টেটের যে এক্সিকিউটিভ পোর্শন, এটা কিন্তু চ্যাপ্টার 2 তে দেওয়া আছে, যার মধ্যে কি কি আছে? স্টেট এক্সিকিউটিভের মধ্যে পড়ে হচ্ছে গভর্নর অর্থাৎ রাজ্যপাল, আর রয়েছেন রাজ্য মন্ত্রিসভা, রয়েছে রাজ্য মন্ত্রিসভার সঙ্গে স্টেট ক্যাবিনেট এবং মুখ্যমন্ত্রী নিজে। আর সেই সঙ্গে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট, যেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, স্টেটের অ্যাডভোকেট জেনারেল। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা স্টেট এক্সিকিউটিভের অংশ। তো আমরা এই স্টেট এক্সিকিউটিভের অংশটা অবশ্যই দেখব। তার আগে একটু দেখে নেব ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেমে টোটাল স্ট্রাকচারটা কিরকম। দেখো, ভারতীয় পার্লামেন্টারি সিস্টেমে 3টে স্তর রয়েছে। একদম উচ্চ স্তরে রয়েছে কি? কেন্দ্রীয় সরকার। তাহলে প্রথম স্তর স্থানীয় সরকার, দ্বিতীয় স্তর রাজ্য সরকার, এবং তৃতীয় স্তর সেখানে রয়েছে কেন্দ্রীয় সরকার। তো এইভাবে আমাদের ঠিক নিচ থেকে ওপর পর্যন্ত বিন্যস্ত করা আছে। এই যে স্ট্রাকচারটা দেখছো, এটাকে কিন্তু বলা হয় ত্রিস্তরীয় পার্লামেন্টারি ব্যবস্থা বা ত্রিস্তরীয় সংসদীয় ব্যবস্থা। সো আমাদের ভারতবর্ষের একটা ইউনিক ফিচার, ত্রিস্তরীয় সংসদীয় ব্যবস্থা। চলে আসবো নেক্সট পোর্শনে। আমাদের ভারতবর্ষের কেন্দ্রের মতো রাজ্য একই রকম ভাবে যে স্টেট এক্সিকিউটিভ রয়েছে, পার্লামেন্টারি সিস্টেমের বৈশিষ্ট্য অনুযায়ী তারও দুটো অংশ আছে। একটা হচ্ছে ডিফ্যাক্টো। ডিফ্যাক্টো মানে কি? প্রকৃত প্রশাসনিক কর্তৃপক্ষ বা তো দ্বিতীয় হচ্ছে নর্ম সর্বস্ব বা সাংবিধানিক। সাংবিধানিক কর্তৃপক্ষ। তাহলে দুরকম কর্তৃপক্ষ, প্রকৃত এবং সাংবিধানিক। তাহলে গভর্নর, ইনি হচ্ছে নাম সর্বস্ব বা সাংবিধানিক যাই বলো, আর রাজ্য মন্ত্রিসভা, এটা হচ্ছে প্রকৃত প্রশাসনিক কর্তৃপক্ষ। সো এই হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচার স্টেট এক্সিকিউটিভের পোর্শনে। এই স্টেট এক্সিকিউটিভ পোর্শনে আমরা প্রথমে রাজ্যপালটা জানবো, তারপরে আমরা মন্ত্রিসভা সম্পর্কে জানবো। তাহলে এক্সিকিউটিভ পোর্শনে যদি প্রশ্ন দেয় যে রাজ্য প্রশাসনের নাম সর্বস্ব অথরিটি কোনটা, বা নাম সর্বস্ব প্রধান কে, তো নাম সর্বস্ব প্রধান মানে হচ্ছে নমিনাল হেড, তার মানে হচ্ছে রাজ্যপাল। আর একই প্রশ্ন আমার করবে যে রাজ্যের প্রকৃত প্রশাসনিক কর্তৃপক্ষ কে। প্রকৃত প্রশাসনিক কর্তৃপক্ষ বললে রাজ্য মন্ত্রী পরিষদ বা রাজ্য মন্ত্রিসভা। আর যদি কর্তৃপক্ষ না বলে, যদি বলে যে প্রকৃত প্রশাসনিক প্রধানকে, তখন একজন। প্রধান মানে কি? প্রধান তো অনেকের হবে না, একজন হবে। মন্ত্রী পরিষদ মানে অনেকগুলো মন্ত্রী, প্রধান মানে মুখ্যমন্ত্রী, ঠিক আছে? তাহলে তখন প্রকৃত প্রধান যদি বলে প্রশাসনিক প্রধান, তাহলে মুখ্যমন্ত্রী কথা বলতে হবে। তো এই হচ্ছে আমাদের রাজ্য প্রশাসনের স্ট্রাকচার। 3 রকমের মন্ত্রী নিয়ে মেনলি আমাদের রাজ্য মন্ত্রিসভা তৈরি হয়। ক্যাবিনেট মন্ত্রী থাকে, যারা হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলোর দায়িত্বে থাকে। রাষ্ট্রমন্ত্রী, স্টেট মিনিস্টার্স অফ স্টেট, আর থাকে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী যাই বলো,
এই 3 রকমের মন্ত্রী নিয়ে হচ্ছে রাজ্য মন্ত্রিসভা। এখানে মনে রাখতে হবে যে ক্যাবিনেট মন্ত্রীদের হাতে গুরুত্বপূর্ণ স্বাধীন দায়িত্ব থাকে দপ্তরের, এরা সবাই দপ্তরের মন্ত্রী। রাষ্ট্রমন্ত্রীর হাতে দুরকম থাকতে পারে, কারোর হাতে থাকতে পারে স্বাধীন দায়িত্ব আছে, কারোর হাতে স্বাধীন দায়িত্ব নেই, সে অন্য যাদের হাতে স্বাধীন দায়িত্ব আছে তাদেরকে সাহায্য করে। তো এই 3 রকমের যে দু রকমের যে মন্ত্রী রয়েছে সেই 2 রকমের মন্ত্রী নিয়ে কিন্তু রাষ্ট্রমন্ত্রী। আর প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী যাই বলে, এটা কিন্তু সবসময় অন্য মন্ত্রীদেরকে সাহায্য করে, এদের হাতে কখনো স্বাধীন দায়িত্ব থাকে না। তো এই হচ্ছে 3 রকমের মন্ত্রী। তাহলে 3 রকমের মন্ত্রীর মধ্যে কিন্তু রাষ্ট্রমন্ত্রীর আবার দুটো টাইপ, সেটা মনে রাখতে হবে যে রাষ্ট্রমন্ত্রী কত রকমের, 2 রকমের। টোটাল মন্ত্রিসভায় কত রকমের মন্ত্রী? 3 রকমের মন্ত্রী। কি কি নাম? ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী আর প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী। আর নেক্সট হচ্ছে ওই যেটা বলছিলাম যে রিয়েল এক্সিকিউটিভ অথরিটি, প্রকৃত প্রশাসনিক কর্তৃপক্ষকে, সেটা হচ্ছে পুরো এই রাজ্য মন্ত্রিসভা। এই রাজ্য মন্ত্রিসভাতে যে সিদ্ধান্তগুলো হয় সেই সিদ্ধান্তগুলো মুখ্যমন্ত্রীর থ্রু দিয়ে এসে পৌঁছায় রাজ্যপালের কাছে। এই জন্য বলা হয় মুখ্যমন্ত্রী কি করছে? সাহায্য করছে এবং পরামর্শ দিচ্ছে কাকে? রাজ্যপালকে। তাহলে রাজ্যপাল তার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রাজ্যের মন্ত্রী পরিষদের সাহায্য নিয়ে, রাজ্যের মন্ত্রী পরিষদের পরামর্শ নিয়ে প্রত্যেকটা কাজ করে থাকেন। এবং এখানে যেহেতু তিনি নিজের সিদ্ধান্তে কিছু করেন না, তাই তাকে আমরা নমিনাল হেড বলি বা সাংবিধানিক প্রধান বলি। তবে হ্যাঁ, কিছু এক্সেপশন রয়েছে, কিছু ব্যতিক্রম রয়েছে, যে ব্যতিক্রমে রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভার অ্যাডভাইস না নিয়েও কাজ করতে পারে। এই ব্যতিক্রমের কথা আর্টিকেল 163 ক্লজ 1-এ বলা আছে। যে ব্যতিক্রমকে, এই ব্যতিক্রমী অথরিটি বা ব্যতিক্রমী ক্ষমতাটাকে আমরা বলি স্বেচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। তাহলে এরকম কোশ্চেন দিতেই পারে যে রাজ্যপাল কোন ক্ষেত্রে নিজের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তাহলে 163 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লজের মধ্যে সেই অথরিটি রাজ্যপালকে দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে আসবো নেক্সট বেসিক যে পয়েন্টগুলো থাকে রাজ্যপালের, অর্থাৎ কোন অংশে রয়েছে, কোন সাংবিধানিক প্রভিশন রয়েছে। তো প্রথমত মনে রাখবে যে রাজ্যপালের যে পোস্ট, এটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডে আমাদের প্রভিন্সিয়াল গভর্নর ছিল। একই কনসেপ্ট আজকের দিনে রাজ্যপালের, তো এটা ইউকে থেকে কনসেপ্ট নেওয়া। ব্রিটিশ পিরিয়ডে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 লাস্ট অ্যাক্ট, যার মাধ্যমে এই গভর্নরের মতো পোস্টগুলোকে রাখা হয়েছিল। তার মানে এটা যদি আবার কোশ্চেন দেয় যে কোন আইন থেকে নেওয়া হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, তখন আমরা কিন্তু 1935 সালের ভারত শাসন আইনের কথা বলবো। আর সোর্স এক্ষুনি বললাম যে প্রভিন্সিয়াল গভর্নর যে ডিউরিং ব্রিটিশ পিরিয়ডে ছিল, ওটাই হচ্ছে সোর্স। তার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 হচ্ছে তার সোর্স। কোন পার্টে আছে? এটা পার্ট 6 এ চ্যাপ্টার 2 তে দেওয়া আছে। চ্যাপ্টার 2 তে টোটাল আর্টিকেলের বেরিয়ার হলো 153 থেকে 160। আর এটা ইউনিয়ন লিস্টের অংশ হওয়ার কারণে স্যালারি পত্র সব ডিসাইডেড করে হচ্ছে পার্লামেন্ট ডিসাইড করে দেয়। 3,50,000 টাকা বর্তমানে মান্থলি স্যালারি। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা কি কি পাবে সেটা আমাদের সেকেন্ড শিডিউলে সব বলা আছে। সেকেন্ড শিডিউলে যেমন বলা আছে সেই সেকেন্ড তফসিল অনুযায়ী কিন্তু সেগুলো প্রদান করা হয়। এছাড়াও রাজ্যপালের শপথ গ্রহণ করানোর বিষয়ে থার্ড শিডিউলের মধ্যে দেওয়া আছে, তৃতীয় তফসিলে দেওয়া আছে তার শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়পত্র। তাহলে বেতন সংক্রান্ত প্রভিশন রয়েছে সেকেন্ড শিডিউল, আর থার্ড শিডিউল হচ্ছে শপথ গ্রহণ সংক্রান্ত প্রভিশন। তো এই হচ্ছে বেসিক পয়েন্টস। আর কি বলছে? এই যে স্যালারির কথা বললাম, যেটা ইউনিয়ন লিস্টে থাকার অর্থ কি আমরা জানি, সাংবিধানিক কোনো প্রভিশনকে যদি ইউনিয়ন লিস্টে রাখা হয় তাহলে সেটা পার্লামেন্টের হাতে অথরিটি চলে আসে ল মেকিং করার। তাই ভারতের রাজ্যপালদের যে স্যালারি পত্র সেটাও ভারতের পার্লামেন্টের দ্বারা কিন্তু ডিসাইডেড হয়। এটা চার্জ করা হয় কোথা থেকে? বলা হচ্ছে রাজ্যের যে রাজ্যপাল তার স্যালারি রাজ্যের যে কনসলিডেটেড ফান্ড রয়েছে সেই কনসলিডেটেড ফান্ড থেকে চার্জ করা হবে। আর যখন তার পেনশন দেওয়া হবে রিটায়ারমেন্টের পরে, তখন কিন্তু কন্টিনজেন্ট কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে স্যালারি দেওয়া হয়। তাহলে স্টেটের ফান্ড থেকে হয় স্যালারি, পেনশন হয় ইন্ডিয়ার ফান্ড থেকে, এটা কিন্তু ডিফারেন্ট, তাই এটা দিয়ে কোশ্চেন দিয়ে দেয়। ওকে, তাহলে পেনশনের ফান্ড আলাদা, স্যালারির ফান্ড আলাদা। এখানে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে একাধিক রাজ্যের জন্য কমন একজন রাজ্যপাল থাকতে পারে। যদি একজন ব্যক্তিকে একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্ট করা হয়, তখন তার স্যালারিটা কিন্তু সেম থাকে, 3.5 লক্ষ টাকাই থাকবে। শুধুমাত্র ওই রাজ্যগুলোর মধ্যে স্যালারিটাকে ভাগ করে দেওয়া হয়। সো অ্যালটেড অ্যামং দোজ স্টেটস। চলে আসবো নেক্সট আর্টিকেল 153। এর মধ্যে রাজ্যপালের পোস্ট সম্পর্কে বলা আছে যে প্রত্যেকটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবে। তবে হ্যাঁ, প্রয়োজনে একাধিক রাজ্যের জন্য একজন রাজ্যপালকে অ্যাপয়েন্ট করতে পারেন রাষ্ট্রপতি। এক্ষেত্রে এই প্রভিশনটা কিন্তু মূল সংবিধানে ছিল না। 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1956 সালে একজন ব্যক্তিকে যাতে একাধিক রাজ্যের রাজ্যপাল করা যায় সেই ব্যবস্থা করে দেওয়া হয়। এবং তখন থেকেই বলে দেওয়া হয়েছে যে একাধিক রাজ্যের রাজ্যপাল হলে তার স্যালারিটা কিন্তু সেম থাকবে, শুধু স্যালারিটা ওই রাজ্যগুলোর মধ্যে অ্যালট করে দেওয়া হবে। এবং সেই অ্যালটমেন্টটা ঠিক করে দেবে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ডিসাইড করার আগে
ওই রাজ্যগুলোর সঙ্গে কনসাল্ট করে নেবেন। চলে আসবো 154। 153 পরে গুরুত্বপূর্ণ যে আর্টিকেল তা হচ্ছে প্রশাসনিক ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল, অর্থাৎ রাজ্যপাল যে রাজ্যের প্রশাসনিক প্রধান সেটাই আর্টিকেল 154 বলা আছে। এখানে বলা হয়েছে যে রাজ্যের প্রশাসনিক সমস্ত রকম কাজকর্ম রাজ্যপাল করবেন বা রাজ্যপালের দ্বারা করা হবে, এবং তিনি নিজে অথবা তার অধস্তন কর্মচারীদের দিয়ে সেই কাজগুলো তিনি করবেন। এরপরে 155 তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, যে অ্যাপয়েন্টমেন্টের ধারণা আমরা নিয়েছি কানাডা থেকে, কারণ আমাদের ভারতবর্ষে অ্যাপয়েন্টমেন্টের অথরিটি কিন্তু সেন্ট্রাল থেকে, কেন্দ্র সরকার রাজ্যপালদের অ্যাপয়েন্ট করতে পারে। এক্ষেত্রে যখন এই রাজ্যপালের পোস্টটাকে তৈরি করা হচ্ছে গণপরিষদের সংবিধান তৈরির মধ্য দিয়ে, তখন কিন্তু একটা পক্ষ তারা বলে যে ঠিক রাষ্ট্রপতি যেভাবে নির্বাচিত হন রাজ্যপালকেও নির্বাচিত করা উচিত। কিন্তু আমরা দেখব ভারতবর্ষকে যেহেতু একদম ডিফারেন্ট কাইন্ডের একটা ফেডারেল স্ট্রাকচার দেওয়া হচ্ছে, যেখানে সেন্ট্রালের পাওয়ার বেশি, তাই রাজ্যকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে অবশ্যই রাজ্যপালকে কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন রাখতে হবে, আর তাই তার অ্যাপয়েন্টমেন্ট এবং তার রিমুভালটা কেন্দ্রের হাতে রাখতে হবে। এই থ্রু দিয়ে তার ইলেকশনের ব্যবস্থা না করে তার ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা হয়। চলো আসবো নেক্সট 156। রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট সঙ্গে সঙ্গে তার টার্ম দেওয়া আছে, কার্যকাল সম্পর্কে বলা আছে 156-এ বলা হয়েছে 5 বছর তার নর্মালি টার্ম হবে, কিন্তু প্রয়োজনে যতদিন খুশি ততদিন প্রেসিডেন্টের ইচ্ছের উপর নির্ভর করে বা সন্তুষ্টির উপর নির্ভর করে তিনি তার পোস্টে থাকবেন। তাহলে কার সন্তুষ্টির উপর রাজ্যপালের পদ নির্ভর করে? আনসার হবে রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর। আর যদি তার আগে তাকে রেজিগনেশন দিতে হয়, কাকে দেবে? অবশ্যই প্রেসিডেন্টকে দেবে। সো রেজিগনেশন সেন্ড টু দি প্রেসিডেন্ট। আর সেই সঙ্গে বলা হয়েছে যে তার আগে কোনো রাজ্যপালকে প্রয়োজনে রাষ্ট্রপতি রিমুভও করে দিতে পারেন 5 বছরের আগে। তবে হ্যাঁ, সঠিক যুক্তিযুক্ত কারণ হতে হবে, এমনি এমনি কোনো রাজ্যপালকে কিন্তু পদ থেকে সরানো যায় না। এছাড়া বলছে প্রোভাইডেড দ্যাট দ্য গভর্নর শ্যাল নটউইথস্ট্যান্ডিং দ্য এক্সপায়ারেশন অফ হিজ টার্ম, যদি আগের গভর্নর থাকেন এবং সেই সময় নতুন রাজ্যপালকে নিয়োগ না করা যায়, সেক্ষেত্রে 5 বছর পেরিয়ে যাওয়ার পরেও আগের রাজ্যপাল কিন্তু কন্টিনিউ করবেন যতদিন পর্যন্ত না নতুন রাজ্যপাল এসে সেই পদ অ্যাজিউম করছে। এইভাবে কিন্তু আমাদের রাজ্যপালের পদ থাকার বিষয়টা বা পদে থাকার বিষয়টাকে ডিসকাস করা হয়েছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট রয়েছে 2010 সালের। সুপ্রিম কোর্টের 5 জাজেসের বেঞ্চ, যেখানে চিফ জাস্টিস কেজি বালাকৃষ্ণনের নেতৃত্বে জাজমেন্ট দেওয়া হয় যে গভর্নর অফ স্টেটস ক্যান নট বি চেঞ্জড ইন অ্যান আরবিটারি অ্যান্ড ক্যাপ্রিসিয়াস ম্যানার। তার মানে কোনো রকম সন্দেহভাজন বা কোনো রকম অপ্রয়োজনীয় কারণে কোনো রাজ্যপালকে রিমুভ করা যাবে না। শুধুমাত্র কেন্দ্রের সরকার পরিবর্তন হয়েছে বলে রাজ্যপালগুলো পরিবর্তন করা যাবে না। আর্টিকেল 157 রাজ্যপালের যোগ্যতা সম্পর্কে বলে দিয়েছে। ঠিক রাষ্ট্রপতির যেরকম যোগ্যতা ছিল, এখানেও রাজ্যপালেরও সেরকমই। 1 নম্বর হচ্ছে ভারতীয় হতে হবে এবং 2 নম্বর অবশ্যই তাকে 35 ইয়ার্স অফ এজ হতে হবে। এই দুটোর মধ্যে দুটো থাকার সঙ্গে সঙ্গে আরো যদি কোনো কোয়ালিফিকেশন পার্লামেন্ট তার জন্য ডিক্টেট করে দেয়, তাহলে সেই কোয়ালিফিকেশনও ফুলফিল করতে হবে। এই মুহূর্তে এই দুটোই মেনলি কোয়ালিফিকেশন। 158-এ কন্ডিশন দেওয়া আছে, তিনি অন্য কোনো লাভজনক পোস্টে থাকবেন না, আর কোনো আইনসভার সদস্য হতে পারবেন না। এই দুটোই হচ্ছে তার কন্ডিশন। কন্ডিশন নাম্বার 1, shall not hold any other office of profit, অন্য কোনো লাভজনক পোস্টে থাকবেন না, আর shall not be a member of any legislative body, কোনো আইনসভার সদস্য হতে পারবেন না। চলে আসবো নেক্সট। এছাড়া বলা হচ্ছে ওই যে গভর্নরকে একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্ট করলে কি হবে সেটা বলে দেওয়া হয়েছে, যেটা অলরেডি আমি বলেছি যে তার স্যালারি এমলমেন্টস এগুলো সব সেকেন্ড শিডিউল অনুযায়ী চলবে। আর যদি একাধিক রাজ্যের জন্য রাজ্যপালকে অ্যাপয়েন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে ওই রাজ্যগুলোর মধ্যে টাকাটাকে অ্যালট করে দেওয়া হবে। এবং এটা কে ঠিক করবে? যখন তার কার্যকাল চলে সেই সময় তার স্যালারি কোনোভাবেই কমানো যায় না, এটাও বলে দেওয়া হয়েছে। ডিউরিং দি পিরিয়ড, ডিউরিং দি টার্ম, রাজ্যপালের স্যালারি কখনো কিন্তু ডিসমিস করা যায় না বা ডিমিনিশ করা যায় না। চলে আসবো নেক্সট 159। এর মধ্যে ওথ দেওয়া আছে। রাজ্যপালের ওথ সম্পর্কে বলা হয়েছে যে চিফ জাস্টিস অফ হাইকোর্ট গভর্নরের ওথ নেবেন। ওকে, আর যদি তিনি না থাকেন সিনিয়র মোস্ট জাজ যিনি রয়েছেন তিনি শপথ গ্রহণ করাবেন হাইকোর্টের। তাহলে দুটো জিনিস মনে রাখবে, যে গভর্নরের যে ওথ করাবে সেই ওথ সেরিমনি কিন্তু ডান বাই দি চিফ জাস্টিস অফ হাইকোর্ট। যদি চিফ জাস্টিস অফ হাইকোর্ট অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে সিনিয়র মোস্ট জাজ যিনি রয়েছেন হাইকোর্টের তিনি করাবেন। নেক্সট দেখো 160 আছে, এখানে ডিসচার্জ অফ ফাংশন অফ দি গভর্নর বলা হয়েছে, অর্থাৎ রাজ্যপালের যে কাজকর্ম বা ক্ষমতা এবং কার্যাবলী সেটা
বলা হয়েছে অনেক সময় কি হবে, প্রেসিডেন্টের হাতে ক্ষমতা আছে, তিনি কিছু প্রভিশন তৈরি করতে পারেন যেটা তার মনে হচ্ছে রাজ্যপালকে যে কাজটা দেওয়া যেতে পারে, তো সেভাবে তার দ্বারা কিছু কাজ রাজ্যপালকে দেওয়া যেতে পারে। যেমন ধরো রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কোনো রাজ্যে, তাহলে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনটাকে পরিচালনার দায়িত্ব রাষ্ট্রপতি ওই রাজ্যের রাজ্যপালকে দিতে পারে। প্র্যাকটিক্যালি তিনি অন দ্য বিহাফ অফ প্রেসিডেন্ট ওই দায়িত্বগুলো পালন করবেন। তো এভাবে ইন্ডিকেট করা আছে আর্টিকেল 160 মধ্যে। সো আমরা 1 বাই 1 দেখতে পারি আর্টিকেল 153 থেকে। 153 তে আমরা কি দেখলাম, 153 তে রাজ্যপালের পোস্ট, 154 এর মধ্যে রাজ্যপাল প্রশাসনিক প্রধান, 155 এ তার অ্যাপয়েন্টমেন্ট, 156 এ তার কার্যকাল, 157 এ তার কোয়ালিফিকেশন, 158 এ তার কন্ডিশন অফ অফিস, 159 এ হচ্ছে তার ওথ, আর 160 তে হচ্ছে ডিসচার্জ অফ সার্টেন ফাংশন। সো এই হচ্ছে টোটাল আমাদের গভর্নরের আর্টিকেল পোর্শনটা। ওকে, সবার ক্লিয়ার হয়েছে পুরোটা গভর্নরটা? তাহলে আমরা চলে আসি এর পরের পোর্শনে। গভর্নরের বিভিন্ন রকম ক্ষমতা রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে তার লেজিসলেটিভ পাওয়ার রয়েছে, এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, জুডিশিয়াল পাওয়ার রয়েছে, ফাইন্যান্সিয়াল পাওয়ার রয়েছে এবং আরো অনেক পাওয়ার রয়েছে, যেটার মধ্যে অন্যতম হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার, স্বেচ্ছাধীন ক্ষমতা। বাংলায় স্বেচ্ছাধীন ক্ষমতা। প্রথমেই কি আছে বলছে, ভারতীয় সংসদীয় গণতন্ত্রে, সাংবিধানিক সংসদীয় গণতন্ত্রে গভর্নরের পদটি হচ্ছে এমন একটা পদ যাকে দ্বিমুখী কাজকর্ম করতে হয়, দুরকম রোল প্লে করতে হয়। তো এই ডুয়াল রোল কি, একদিকে রাজ্যপাল রাজ্যের প্রশাসনিক প্রধান, সাংবিধানিক প্রধান, অর্থাৎ রাজ্যের প্রত্যেকটা কাজ রাজ্যপালের দ্বারা পরিচালিত হবে। অন্যদিকে রাজ্যপাল হচ্ছেন কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্র কোন রকম যদি নিয়ন্ত্রণ কোনো রাজ্যকে করতে চায়, রাজ্যপালের দ্বারাই কিন্তু সেই নিয়ন্ত্রণটা এস্টাবলিশ করা সম্ভব। সো এভাবে আমাদের ভারতবর্ষের রাজ্যপালকে দ্বিমুখী ভূমিকা পালন করতে দেওয়া হয়েছে। এক্ষেত্রে এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে আমরা শুরু করব। এক্সিকিউটিভ পাওয়ারের প্রথমেই 154, যার কথা আমরা একটু আগে বলছিলাম, যে রাজ্যের প্রত্যেকটা প্রশাসনিক কাজ রাজ্যপালের মাধ্যমে প্রসারিত হবে। অন্যদিকে 166 বলছে রাজ্যপালের নামে রাজ্যের যাবতীয় প্রশাসনিক যে অ্যাকশন, সেই অ্যাকশন গুলো কিন্তু পরিচালিত হবে। সো দ্য অল এক্সিকিউটিভ অ্যাকশন অফ দি স্টেট হ্যাজ বিন টেকেন ইন দ্য নেম অফ গভর্নর। আর 310 বলছে রাজ্যের যত প্রশাসনিক পদাধিকারী রয়েছে তারা সবাই গভর্নরের ইচ্ছা অনুযায়ী তাদের পোস্টে থাকেন, কারণ দ্য এন্টায়ার ডক্ট্রিন অফ প্লেজার ইন দ্য স্টেট লেভেল এটা গভর্নরের দ্বারা কন্ডাক্টেড হয়। সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি রাজ্যপালের প্রশাসনিক ক্ষমতাগুলো ডিক্টেট করা আছে। এছাড়াও রয়েছে রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার, প্রশাসনিক যে অ্যাপয়েন্টমেন্ট গুলো তিনি করেন, যেমন ধরো রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট করে 164(1) অনুযায়ী, রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেলের অ্যাপয়েন্টমেন্ট করে 165 অনুযায়ী, রাজ্যপাল এসপিএসসি চেয়ারম্যান মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করে 316 অনুযায়ী। এছাড়াও রাজ্যের যত সিভিল সার্ভেন্ট রয়েছে, আইএস, আইপিএস, আইএফএস রয়েছে, যত ডব্লিউবিসিএস অফিসার রয়েছে, প্রত্যেককে রাজ্যপাল অ্যাপয়েন্ট করেন। সেই সঙ্গে গভর্নর রেগুলারলি রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠান রাজ্য সম্পর্কে, যে রিপোর্টের মধ্যে রাজ্যের সম্পর্কে বলতে পারে যে এই রাজ্যের শাসনতান্ত্রিক বিধি ব্যবস্থা ভেঙে পড়েছে, রাজ্যপাল রাষ্ট্রপতিকে ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য রেকমেন্ড করতে পারে এরকম একটি রিপোর্টে। সো ডিউরিং দি প্রেসিডেন্সি রুল ইন দ্য স্টেট দ্য গভর্নর ক্যান এনজয় দ্য রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার। তো অবশ্যই যখন রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলে তখন রাজ্যের সরকার যেহেতু ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাই সেই সময় রাজ্যপাল প্রকৃত ক্ষমতা ভোগ করে। আর তাই নর্মাল টাইমে যেখানে আমরা দেখতে পাই পলিটিক্যাল পার্সনরা তারা ডিসিশন মেকিং করে, তারপরে সেটাকে ব্যুরোক্রেটসদের দিয়ে দেয়, তারা সেটাকে ইমপ্লিমেন্ট করে, এখানে আর যেহেতু পলিটিক্যাল সেক্টরটাই থাকছে না, তাই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ সেটাও ব্যুরোক্রেসিতে করতে হচ্ছে, আবার সেই সিদ্ধান্তটাকে ইমপ্লিমেন্ট করা সেটাও ব্যুরোক্রেটদের করতে হচ্ছে। সো এই জন্য রাজ্যপাল এই সময় নতুন কিছু আইএস আইপিএস কে অ্যাপয়েন্ট করতে পারে যারা রিটায়ার্ড হয়ে গেছেন, রিটায়ার্ড আইএস আইপিএস কে অ্যাপয়েন্ট করতে পারে, কারণ তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে তাদেরকে নাম সর্বস্ব একটা বেতন দিয়ে কিন্তু কাজ করানো যেতে পারে। তো এই দুটো কারণেই এই সময় রিটায়ার্ড আইএস আইপিএস দেরকে কিন্তু রিক্রুট করা হয়। আর কি আছে, গভর্নর অফ পাঞ্জাব, যিনি রাজ্যপাল হন পাঞ্জাবের,
সবসময় তাকে চণ্ডীগড়ের অ্যাডমিনিস্ট্রেটর এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে হয়। সো গভর্নর পাঞ্জাব ইজ অলওয়েজ, সেখানকার যে গভর্নর থাকবেন তিনি সবসময় চণ্ডীগড় ইউটির অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবেন। আর কি আছে, আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর একমাত্র রাজ্য যেখানে একটা সময় গভর্নর রুল জারি করার ব্যবস্থা ছিল। যেমন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়, তেমন জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট যখন ছিল তখন সেখানে কিন্তু এই আর্টিকেল 356 যেহেতু জারি হতো না, তাই ওটাকে গভর্নর রুল বলা হতো, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের সরকারকে তৈরি রাখার জন্য বা সরকারকে তৈরি করার জন্য ইউজ করা হতো। চলে আসবো নেক্সট ওয়ান, লেজিসলেটিভ পাওয়ার। এক্সিকিউটিভ পাওয়ারের পরে আমরা লেজিসলেটিভ পাওয়ার ফোকাস করবো। প্রথমেই যে পয়েন্টটা দেওয়া হয়েছে তা হচ্ছে আমাদের আইনসভা এক কক্ষ বিশিষ্ট হোক কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট, গভর্নর সবসময় কম্পালসারি। 168 সেটাই বলছে যে গভর্নর ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দি স্টেট লেজিসলেচার, সেটা ইউনিক্যামেরাল হোক বা বাইক্যামেরাল। ইউনিক্যামেরাল মানে কি নিশ্চয় মনে আছে, এসএলএ থাকবে শুধু, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর বাইক্যামেরাল মানে এসএলএ থাকবে প্লাস এসএলসি থাকবে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকবে প্লাস স্টেট লেজিসলেটিভ কাউন্সিল থাকবে। তো এরকম দ্বিকক্ষ বিশিষ্ট দুটো হাউসওয়ালা এরকম ভারতবর্ষে মাত্র কোথায় কোথায় আছে, হ্যাঁ লিখে দিচ্ছি। বিহারে আছে আমাদের পাশের রাজ্য, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা। তাহলে বিহার, মহারাষ্ট্র দুটো, অন্ধ্রপ্রদেশ, ইউপি চারটে, কর্ণাটকা, তেলেঙ্গানা। তো তিনটে সাউথে, তিনটে নর্থে, এই হচ্ছে আমাদের টোটাল 6টি এরকম দ্বিকক্ষ বিশিষ্ট আছে। আর বাকি 31টাতে আছে এক কক্ষ বিশিষ্ট। বাকি 31টা নয়, বাকি হচ্ছে 25টাতে, 25টা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। ওকে, 25টা স্টেটে, যেখানে শুধু এসএল আর গভর্নর আছে। মানে গভর্নর হচ্ছে কমন, সে এসএল একটা হাউস থাকবে দুটো হাউস, গভর্নর অলওয়েজ সেখানে কিন্তু থাকবে, ওটাই এখানে বলা হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট বলছে 174 নম্বর ধারা অনুযায়ী রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করার ক্ষমতা রাজ্যপালের রয়েছে। দুটো অধিবেশনের মধ্যবর্তী গ্যাপ যেন 6 মাস না হয় সেটা তাকে মাথায় রেখে এই অধিবেশন ডাকার ব্যবস্থা করতে হয়। আর 200 নম্বর আর্টিকেল কি বলছে, যে রাজ্যপাল কোনো একটি বিলে সাইন করলে তবেই বিলটা অ্যাক্টে রূপান্তরিত হবে। সো উইদাউট দি সিগনেচার অফ দি গভর্নর নো বিল বিকামস অ্যান অ্যাক্ট। 200 নম্বর আর্টিকেলে এই ল মেকিং পাওয়ার অথরিটি দেওয়া হয়েছে বা সিগনেচারি অথরিটি দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে গভর্নর ক্যান রিজার্ভ আ বিল। অনেক সময় এরকম হয় যে রাজ্যপালের মনে হচ্ছে এই পার্টিকুলার বিলটা রাষ্ট্রপতির জন্য রিজার্ভ করা উচিত, তো সেক্ষেত্রে তিনি এটাকে রিজার্ভ করতে পারেন। এবং একবার যদি রিজার্ভ হয়ে যায় তাতে কিন্তু আর রাজ্যপালের কোনো ক্ষমতা নেই, এবার রাষ্ট্রপতি সেটাকে রিজেক্টও করতে পারে, রাষ্ট্রপতি ওটাকে অ্যাকসেপ্টও করতে পারে, এমনকি রেকমেন্ড করে ফেরতও দিতে পারে কি কি চেঞ্জেস করতে হবে। নেক্সট হচ্ছে গভর্নর এনজয় 3 টাইপস অফ ভেটো পাওয়ার। রাজ্যপাল এক্ষেত্রে 3 রকমের ভেটো পাওয়ার পায় বলে দাবি করা হচ্ছে। তো এখানে 3 রকমের ভেটো কি কি, একটা হচ্ছে অ্যাবসলিউট ভেটো, যেটা আমরা আগের ক্লাসে রাষ্ট্রপতি পত্রিকা পড়েছি, অ্যাবসলিউট ভেটো, পকেট ভেটো, আর হচ্ছে সাসপেনশন ভেটো। সেই 3 রকমের ভেটো আমাদের ভারতবর্ষের রাজ্যপাল প্রেসিডেন্টের মতোই এনজয় করে। আর কি আছে, 207 অনুযায়ী গভর্নর ক্যান গিভ পারমিশন টু ইন্ট্রোডিউস আ বিল ফর দ্য ফার্স্ট টাইম ইন এসএলএ। তাহলে প্রথমে যদি বিধানসভাতে ইন্ট্রোডিউস করতে হয় তাহলে অবশ্যই সেটা কি করতে হবে, গভর্নর ক্যান গিভ পারমিশন টু ইন্ট্রোডিউস আ বিল ফর দি ফার্স্ট টাইম ইন এসএলএ। বিধানসভাতে প্রথমবারের জন্য এই সুযোগ দেওয়া হয়। এই হচ্ছে টোটাল লেজিসলেটিভ পাওয়ার গুলো গভর্নর। নেক্সট আমরা চলে আসবো পার্লামেন্টারি ডেমোক্রেসি সম্পর্কে। আমি বলেছিলাম আগেই যে ভারতের পার্লামেন্টারি ডেমোক্রেসি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, এবং এই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিটা পার্লামেন্টারি ডেমোক্রেসির মাধ্যমে এস্টাবলিশড হয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখব
যে রাজ্য আইনসভার গঠন যেটা আমি একটু বলছিলাম ওরকম দেওয়া আছে, ইউনিক্যামেরাল হলে কি হয় আর বাইক্যামেরাল হলে কি তার স্ট্রাকচার হয়। এটা ক্লিয়ার সবার? গভর্নর আর এসএলএ নিয়ে হচ্ছে ইউনিক্যামেরাল, গভর্নর আর এসএলএ এসএলসি নিয়ে হচ্ছে বাইক্যামেরাল। নেক্সট আরেক কয়েকটি পয়েন্ট রয়েছে এই আইন সংক্রান্ত ক্ষমতা নিয়ে। প্রথমত গভর্নর মেসেজ সেন্ড করতে পারেন 175 নম্বর ধারা অনুযায়ী। কোথায় মেসেজ সেন্ড করবেন? হাউসগুলোতে, হাউসের মেম্বারদের উদ্দেশ্যে তিনি মেসেজ করতে পারেন। এছাড়াও গভর্নর ম্যাক্সিমাম একজন মেম্বারকে বিধান পরিষদে নমিনেট করে রাখতে পারতেন। এই একজন নমিনেশনটা বন্ধ হয়ে গেছে 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ফ্রম 2022 টিল নাও কোন রকম আর নমিনেশন বা এরকম অ্যাংলো ইন্ডিয়ানদের কোন রকম স্টেটাস কিছু নেই। নেক্সট, গভর্নর ক্যান নমিনেট 1/6 of the total members of SLC from cooperative movements. So 1/6 মেম্বারদেরকে তিনি নমিনেট করতে পারেন কি কি সেক্টর থেকে? নাম্বার 1 বললাম যে কোঅপারেটিভ মুভমেন্টস, লিটারেচার, আর্টস, সায়েন্স এন্ড সোশ্যাল সার্ভিস। শর্টে মনে রাখার জন্য এটা ইউজ করবে CLASS। ওকে, সি হচ্ছে কোঅপারেটিভ মুভমেন্টস, এল হচ্ছে লিটারেচার, এ হচ্ছে আর্টস, আর হচ্ছে এস হচ্ছে সায়েন্স, আর হচ্ছে সোশ্যাল সার্ভিস। তো এই হচ্ছে 5টা গ্রাউন্ড। এই 5টা গ্রাউন্ডের ভিত্তিতে কিন্তু 1/6 মেম্বারকে রাজ্যপাল বিধানসভাতে বিধান পরিষদে নমিনেট করতে পারেন। বাকি যে 5/6 থাকবে, এই 5/6 মেম্বার কিভাবে আসবে? বলছে বাকি 5/6 মেম্বার বিভিন্ন সেক্টর থেকে ইলেক্টেড হয়ে আসবে এবং সেই সেক্টরগুলোর কথা এখনই বললাম, CLASS দিয়ে মনে রাখতে হবে। চলে আসবো নেক্সট ওয়ান 175। তিনি মেসেজ সেন্ড করার যে অথরিটি আছে ওটা কথা বললাম, তো 175 এ সে অথরিটি সম্পর্কে বলা আছে। আর গভর্নর 1/6 মেম্বার যে থাকে তাদেরকেও গভর্নরে অ্যাপয়েন্ট করতে পারে। এক্ষেত্রে ফিল্ডগুলো তো আমি বলে দিলাম, সেভাবে কিন্তু ওই ইলেকশনটারও ভাগ করা আছে। কিরকম ভাগ করা আছে ইলেকশনটা? এই যেখানে দেখতে পাচ্ছ 1/6 তো নমিনেট হয়ে গেল গভর্নরের দ্বারা, বাকি যে 5/6 পড়ে আছে টোটালটা, এই 5/6 পোর্শনে ভাগ করা আছে। বলা হচ্ছে 1/3 ইলেক্টেড বাই ইলেক্টেড MLAs, 1/3 বাই MLA MLC লোকাল সেলফ গভর্নমেন্টের মেম্বাররা, আর 1/3 হচ্ছে 1/12 হচ্ছে টিচার্স, আর 1/12 হচ্ছে গ্র্যাজুয়েটস। সেইভাবে টোটাল 5/6 থেকে ভাগ করা আছে। সো স্ট্রেংথ কত? তাহলে বিধানসভার স্ট্রেংথ নিয়ে একটু ডিসকাস করি। বিধানসভার স্ট্রেংথ আমাদের নিশ্চয় মনে আছে, তো সেরকমই আমাদের রাজ্যের সরকারেরও স্ট্রেংথ আছে। রাজ্য আইনসভার বিধানসভার স্ট্রেংথ হচ্ছে আমরা জানি 60 to 500, সেখানে রাজ্যের আইনসভার স্ট্রেংথ হচ্ছে আমরা দেখবো 15% অফ লোয়ার হাউস, নিম্নকক্ষের থেকে 50% বেশি নয়। তাহলে এই হচ্ছে আমাদের গভর্নরের ভূমিকাগুলো। আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে SLC হচ্ছে পার্মানেন্ট মেম্বার, এখানে 2 বছর অন্তর অন্তর ভোট হয় না, 6 বছর অন্তর অন্তর ভোট হয়, সেম লাইক লোকসভা। সো গভর্নর ক্যান কি করতে পারে? গভর্নর ক্যান ডিসলভ দ্য SLA বিফোর 5 years। আর কি গভর্নর কমিউনিকেট করতে পারেন তার বিষয়ে বিধানসভার সঙ্গে, বিধান পরিষদের সঙ্গে, যে কোনো বিষয়, যে কোনো আইন বিষয়। এছাড়া জয়েন্ট সেশন ডাকার কোনো ব্যবস্থা রাজ্য আইনসভায় নেই, ফলে এখানে কোনো জয়েন্ট সেশন ব্যাপার থাকবে না। আর কোন রকম ইমপিচমেন্টের প্রভিশন নেই গভর্নরকে, ফলে তাকে কোনো সহজে ইমপিচমেন্ট করা যাবে তার কোনো ব্যবস্থা কিন্তু গভর্নরের জন্য প্রভিশন রাখা নেই। চলে আসবো নেক্সট ওয়ান, জুডিশিয়াল পাওয়ার। গভর্নরের যেরকম আমরা এক্সিকিউটিভ পাওয়ার দেখলাম, লেজিসলেটিভ পাওয়ার দেখলাম, একই রকম গভর্নরের রয়েছে জুডিশিয়াল পাওয়ার। কি সেই জুডিশিয়াল পাওয়ার? প্রথমত গভর্নরের অথরিটি আছে রাজ্যের যত অপরাধী রয়েছে যারা কিনা আবেদন করছে তাকে মাফ করে দেওয়ার জন্য, তো সেই আবেদনগুলোকে সাড়া দেওয়া। সো বিভিন্ন রকমের আবেদন সাড়া দিতে পারে, সাধারণত ডেথ সেন্টেন্স আর লাইফ ইমপ্রিজনমেন্ট, এই দুটোর ক্ষেত্রে কোনো রকম সাজা নেই। এগুলোর ক্ষেত্রে
যা আছে সেটা হচ্ছে ফিক্সড, কিন্তু বাকি যেগুলো অর্থাৎ বিভিন্নভাবে কোন একজন পদাধিকারীকে শাস্তি দেওয়া হলে যদি স্টেট ল ভায়োলেট করে সে, তাহলে রাজ্যপালের অথরিটি আছে, তিনি গিয়ে পার্ডন করতে পারেন। রাজ্যপালের অথরিটি আছে কোন ক্ষেত্রে নেই? ডেথ সেন্টেন্সে নেই মৃত্যুদণ্ড, আর নেই হচ্ছে আজীবন কারাদণ্ড। এই দুটো হচ্ছে এক্সেপশনাল কন্ডিশন। সো এখানে সেটা ইন্ডিকেট করা আছে যে এক্সেপ্ট ডেথ সেন্টেন্স আর লাইফ ইমপ্রিজনমেন্ট, এই দুটো বাদে সব ক্ষেত্রে কিন্তু গভর্নর অ্যাপ্লিকেবল। তো 161 হচ্ছে এই আর্টিকেল তাকে প্রোভাইড করে। নেক্সট হচ্ছে জুডিশিয়াল পাওয়ার, সেটা হচ্ছে গভর্নর কি করতে পারে, কখনো যদি রাজ্যপাল সঙ্গে কনসাল্ট করা হয়, তার মানে কোনো রাজ্যের হাইকোর্টের জাজদেরকে অ্যাপয়েন্ট করার সময় বা চিফ জাস্টিস অফ হাইকোর্টকে অ্যাপয়েন্ট করার সময় অবশ্যই রাষ্ট্রপতি রাজ্যপালের সঙ্গে কনসাল্ট করে নেবে। আফটার দ্যাট গভর্নর ক্যান টেক দ্য অ্যাপয়েন্টমেন্ট। অন্যদিকে গভর্নরকে কি বলছে, হাইয়েস্ট অ্যাপিলেট অথরিটি, যেহেতু রাজ্যের সর্বোচ্চ আপিলত কর্তৃপক্ষ হচ্ছেন রাজ্যপাল, তো সেটা এখানে ইন্ডিকেট করা হচ্ছে। লাস্ট ওয়ান, ডিস্ট্রিক্ট কোর্টের যে জাজ রয়েছে, এই ডিস্ট্রিক্ট কোর্টের টোটাল জাজদেরকে কিন্তু গভর্নর অ্যাপয়েন্ট করে, 233 নম্বর ধারায় সেই অথরিটি তাকে দেওয়া আছে। সো এই হচ্ছে আমাদের গভর্নরের ভেরিয়াস টাইপস অফ পাওয়ার। সেখানে আমরা এক্সিকিউটিভ পাওয়ার দেখলাম, আমরা লেজিসলেটিভ পাওয়ার দেখলাম, জুডিশিয়াল পাওয়ার দেখলাম। নাও আমরা ফোকাস করব ফাইন্যান্সিয়াল পাওয়ার। সো তার আগে একটুখানি 161 ওই প্রভিশনটা ডিসকাস করা আছে যেগুলো আমি বলছিলাম। ফার্স্ট অফ অল, গভর্নরের পার্ডনিং পাওয়ারটা হচ্ছে সিমিলার প্রেসিডেন্ট এক্সেপ্ট দ্য ডেথ সেন্টেন্স আর লাইফ ইমপ্রিজনমেন্ট। ভেরিয়াস টাইপস অফ টার্ম ইউজ করা হয়। পার্ডন মানে সম্পূর্ণ ক্ষমা, রিসপাইট করা, রিমিশন করা, রিপ্রাইভ করা, কমিট করা। প্রত্যেকটা মিনিং আমরা জানবো। প্রথমত দেখব পার্ডন মানে কি, মাফ বা ক্ষমা করা। রেসপাইট মানে বিশেষ ক্ষেত্রে বিশেষ শাস্তি লঘুকরণ করা। আর কি? রিপ্রাইভ মানে হচ্ছে রেহাই দেওয়া বা শাস্তি দেওয়া। রিমিট মানে হচ্ছে শাস্তি হ্রাস করা। আর কমিট মানে হচ্ছে সহানুভূতি। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব রাজ্যপালের বিভিন্ন রকমের পার্ডনিং পাওয়ার রয়েছে, ওই টার্মগুলোকে ইউজ করে সেটাকে আইডেন্টিফাই করা যায়। যেমন গুড বিহেভিয়ার, ভালো ব্যবহার করলে কোনো ব্যক্তিকে তাড়াতাড়ি পুলিশ থানা থেকে ছেড়ে দেবে, মানে জেল যত বছর হয়েছে, 10 বছরের জেল, 8 বছর পরে তাকে ছেড়ে দেওয়া হলো। তো এরকম যদি গুড ক্যারেক্টারের পার্সন হয়, দ্রুত তার যে সংশোধন যেটা তিনি করে, তার জন্য তাকে রাখা হয়েছে, সেই সংশোধন যদি দ্রুত করে ফেলতে পারে, তো এইগুলো হচ্ছে তার প্রমাণ, যেগুলো দেখলে রাষ্ট্রপতি যেরকম পালন করতে পারেন, রাজ্যপালও করতে পারেন। এক্সেপ্ট শুধু ডেথ সেন্টেন্সটা মনে রাখতে করবে না, আর লাইফ ইমপ্রিজনমেন্ট এটাও করবে না। তবে ডেথ সেন্টেন্সকে পিছিয়ে দিতে পারে রাজ্যপাল, হোল্ড করে দিতে পারে কিছুদিনের জন্য। নেক্সট চলে আসবো আমরা এপুরু সুধাকর কেস, যেখানে বলে যে এখন থেকে হাইকোর্টের চিফ জাস্টিস তিনি যদি কোনো রকম জুডিশিয়াল পাওয়ার এনজয় করে, তাহলে সেটা কিন্তু অবশ্যই জুডিশিয়াল রিভিউর আন্ডারে ঢুকবে। ওকে, তাহলে রাজ্যপালকে ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে না, করলেই জুডিশিয়াল রিভিউর আওতায় আছে, তাকে চেকিং করে নেবে কোর্ট। নেক্সট হচ্ছে ডিফারেন্ট বিটুইন পার্ডনিং পাওয়ার্স অফ দি প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর। এখন যেটা বলছিলাম কোন কোন ক্ষেত্রে পার্ডনিং পাওয়ারের ডিফারেন্স রয়েছে, এখানে সেটা ডিটেলসে দেওয়া আছে, এটা আমরা বাংলাতেও পরে পাবো। নেক্সট রয়েছে ফাইন্যান্সিয়াল পাওয়ার। প্রথমত স্টেটের যে বাজেট হয়, যাকে আমরা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দি স্টেট গভর্নমেন্ট বলি, সেটা পুরোটাই কন্ট্রোল করে এই ক্যাগ অফ ইন্ডিয়া। এছাড়াও 202 নম্বর অনুযায়ী তিনি বাজেট পেশ করেন, কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা তোলার বিষয়ে পারমিশন দেন, কমিশন অ্যান্ড দ্য ক্যাগ অফ ইন্ডিয়া সম্পর্কে প্রভিশন দেন। সো এগুলো প্রত্যেকটা হচ্ছে গভর্নরের ইউনিক পাওয়ার, যেগুলো ফাইন্যান্সিয়াল পাওয়ার হিসেবে ইন্ডিকেটেড। এছাড়াও গভর্নর কি করতে পারে, ক্যাগ অফ ইন্ডিয়ার আন্ডারে গভর্নর রাজ্যের যত অ্যাকাউন্টস রয়েছে সেই অ্যাকাউন্টস গুলোকে প্রোটেক্ট করার অথরিটি সেটাও কিন্তু গভর্নরেরই। গভর্নর সাংবিধানিক প্রধান হিসেবে সেই ক্ষমতা ভোগ করবেন। এছাড়াও 151 নম্বর ধারা বলছে গভর্নর ক্যান টেক রিপোর্টস অফ দি সোশ্যাল অফ দি স্টেট ফাইন্যান্স কমিশন অ্যান্ড দ্য ক্যাগ অফ ইন্ডিয়া। সো রিপোর্ট করার অথরিটি তার রয়েছে, রাষ্ট্রপতিকে কোনো বিষয়ে রিপোর্ট করতে পারেন। লাস্ট ওয়ান, চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ স্টেট ফাইন্যান্স কমিশন, এরা সবাই আর্টিকেল 243 আই আর 243 ওয়াই অনুযায়ী অ্যাপয়েন্টেড হয়। নেক্সট চলে আসবো আমরা ডিসক্রিশনারি পাওয়ার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ার। আমি আগেই বলেছিলাম যে নমিনাল পাওয়ার অথরিটি যারা থাকে তাদের হাতে কোনো রকম রিয়েল পাওয়ার থাকে না, এক্সেপ্ট দ্য গভর্নর।
গভর্নর কিন্তু রিয়েল পাওয়ার এনজয় করে কিভাবে? এই স্বেচ্ছাধীন ক্ষমতার মাধ্যমে। গভর্নরের কাছে ক্ষমতা আছে যে তিনি কোন একজন ব্যক্তিকে নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারেন, কোনো বিষয়ে নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারেন, তার জন্য তাকে কোনোভাবেই মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রিসভার অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন লাগবে না। এছাড়াও আমরা দেখব যে সাংবিধানিকভাবে এবং সিচুয়েশনগতভাবে দু রকমের ডিসক্রিশনারি পাওয়ার আমাদের ইন্ডিয়াতে ফলো হয়। কি কি? ফার্স্ট অফ অল, কনস্টিটিউশনাল ডিসক্রিশন হচ্ছে গভর্নর অফ স্টেট ক্যান অ্যাক্ট অ্যাট their constitutional discretion in the following includes: number 1, when they have to reserve the bill; number 2, informs president along with his recommendation; and number 5, রিগার্ডিং দি ব্রেকডাউন, রাজ্যের যদি শাসনতান্ত্রিক কন্ডিশন ভেঙে পড়ে তখনও রাজ্যপালের অধিবেশন জারি করার ক্ষমতা থাকবে। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রগুলোতে আমরা দেখব যে রাজ্যপালের কাজ দায়িত্বই হচ্ছে যে রাষ্ট্রপতিকে ইনফর্ম করা। And next one, when he is given an additional charge as the administrator of the union territory, he can take action at his own discretion. সেক্ষেত্রেও সে কিন্তু নিজের মতো করে সিদ্ধান্ত নেবে, যেখানে হচ্ছে এরকম রাজ্য অ্যাডমিনিস্ট্রেটর পদটাকে রাখা হয়। সো এই হচ্ছে ওভারঅল কনস্টিটিউশনাল ডিসক্রিশন গুলো, যে যে কন্ডিশনে ডিসক্রিশনারি করে প্র্যাকটিক্যালি সেগুলো আরেকটু ডিসকাস করে দিয়েছে এখানে। যেমন ধরো, হোয়েন হি হ্যাজ টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট পেয়েবল বাই দি আসাম গভর্নমেন্ট, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। সো পার্টিকুলারলি এই স্টেটগুলোতে, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই স্টেটগুলোতে আমরা দেখব যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ট্রাইবাল অথরিটি আছে, এরা কত টাকা খরচ করে ওই ডেভেলপমেন্ট এরিয়ার জন্য সেটা ফিক্সড নেই, সেটা পার্লামেন্ট যেরকম করে গাইড করে দেবে সেরকম সেন্ট্রাল যেমন খরচ করতে পারে, রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল ঠিক করে দেবে। তো সেটা এখানে বলা হয়েছে যে ওই ডেভেলপমেন্টের জন্য ওই অঞ্চলগুলোর টোটাল খরচটা হচ্ছে বিয়ার করবে স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের যে কনসলিডেটেড ফান্ড আছে সেখান থেকে চার্জ করা হবে। এছাড়া কি বলছে, অটোনমাস ট্রাইবাল ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়্যালটি অ্যাকিউরিং ফ্রম লাইসেন্স ফর মিনারেল এক্সপ্লোরেশন। তো এটাও একটা গুরুত্বপূর্ণ যে ট্রাইবাল ডিস্ট্রিক্ট কাউন্সিলকে অটোনমাস দেওয়া হয়েছে, এতটা অটোনমাস দেওয়া হয়েছে তারা অনেক সময় ওখান থেকেই বিভিন্ন ম্যাল প্র্যাকটিসও তারা করতে শুরু করে। তো সেটার একটা নেগেটিভ দিক। আর কি বলছে, হোয়েন হি কলস আপন দ্য চিফ মিনিস্টার টু সিক ইনফরমেশন রিগার্ডিং দি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লেজিসলেটিভ অ্যাফেয়ার্স লাইক কেয়ারটেকার অফ দি গভর্নর, সেখানে আমরা দেখবো রাজ্যের সব কাজ গভর্নর করে। নেক্সট হচ্ছে 94th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে চেঞ্জেস হয়েছিল 2006, এখানে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশায় 4টে স্টেটে বিশেষ সোশ্যাল রেসপন্সিবিলিটি যে অথরিটি আছে সেই অথরিটির সঙ্গে মিলেমিশে কাজ করার অথরিটি তাকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য আলাদা করে একটা দপ্তর তৈরি করতে হবে। সিচুয়েশনাল ডিসক্রিশন হচ্ছে কি, সংবিধানে যেটা বলা আছে তার বাইরে কিছু এমন কন্ডিশন তৈরি হবে যে কন্ডিশনে গভর্নর এই পাওয়ারগুলোকে এনজয় করবে। যেমন ধরো, কোনো সময় রাজ্যের নির্বাচন হয়েছে, নির্বাচনে কোনো পার্টি জয়লাভ করেনি, যেহেতু কোনো পার্টি জয়লাভ করেনি এখানে রাজ্যপালের অথরিটি আছে, তিনি যে কোনো একটা পার্টিকে ডেকে সরকার করতে পারেন। আর কি, হোয়েন দ্য ডিসমিস দ্য কাউন্সিল অফ মিনিস্টার, রাজ্য মন্ত্রিসভা যদি ডিসমিস হয়ে যায় তখনও সে নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করে। 3 নম্বর, হোয়েন হি অর সি ডিসলভ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অন টাইম হোয়েন ইট লস ইটস মেজরিটি। সো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি নিজেই এটাকে ডিসলভ করে দেবে অন টাইম হোয়েন ইট লসেস ইটস মেজরিটি, যখন সে তার পুরো সংখ্যাগরিষ্ঠতাকে হারাবে। তো এইভাবে আমাদের রাজ্যপালের বিভিন্ন কন্ডিশনাল এবং সিচুয়েশনাল পাওয়ার সম্পর্কে উল্লেখ আছে। নেক্সট আমরা চলে আসবো সিচুয়েশনাল ডিসক্রিশনারি পরে আরো কয়েকটি পয়েন্ট, যেমন আদার সিচুয়েশন where the governor though has to consult the council of ministers but finally can act at his own discretion। কথা বলবে গভর্নর মুখ্যমন্ত্রীর সঙ্গে, রাজ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু কথাটা নেবে না, নিতে বাধ্য নয়। সেক্ষেত্রে কি কি আছে, when he has to establish separate development boards for Vidarbha and Maharashtra in Maharashtra। 2 নম্বর, when he has to establish separate development board for the development of entire country বা development of particular state।
আর কি আছে, when he has to establish separate development boards for Saurashtra and Kutch in Gujarat, or when with respect to the administration of tribal areas in Assam. তো এটাও আর একটা গুরুত্বপূর্ণ দিক, ট্রাইবাল এরিয়াজ অফ আসাম যেটা আছে সেখানে রাজ্যপাল কি করতে পারে, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, প্রশাসনিক সিদ্ধান্ত, কারণ কোন একটা স্টেটের মধ্যে যদি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এরিয়া থাকে তাহলে সেই এরিয়ার নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রের হাতে, আর কেন্দ্র নিজে তো নিয়ন্ত্রণ করবে না, তাই রাজ্যে থাকে রাজ্যপাল, কেন্দ্র রাজ্যপালকে দিয়ে সেই অঞ্চলে নিয়ন্ত্রণ করে। আর কি আছে, উইথ রেসপেক্ট টু দি অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন আসাম when he has to establish separate development boards for the Hyderabad and Karnataka region. সো এই হচ্ছে টোটাল আমাদের সিচুয়েশনাল কন্ডিশন, এবং যেগুলো নর্মালি আমরা লক্ষ্য করি না। নেক্সট ক্লাস আমরা সুপ্রিম কোর্টের একটি মামলা রয়েছে নবম রাবিয়া কেস। এখানে কি বলছে, 2016 সালে বলছে এক্সারসাইজ অফ গভর্নরস ডিসক্রিপশন আর্টিকেল 163 ইজ লিমিটেড অ্যান্ড হিজ চয়েস অফ অ্যাকশন শুড নট বি আরবিট্রারি। তো তার যাবতীয় এখানে চয়েস গুলো যেগুলো হবে সেগুলো যেন কোনো রকম ভাবে ডিসপিউটেড না হয়, আর সেগুলো যেন কোনোভাবে কাল্পনিক না হয়, সব যেন বেনিফিটেড হবে এরকম করেই সেই অথরিটি বা সেই অ্যাডভাইস প্রোভাইড করা হবে। অ্যান্ড ফেন্সিফুল মানে হচ্ছে অনিচ্ছাকৃত বা কাল্পনিক। ইট মাস্ট বি চয়েস ডিরেক্টেড বাই রিজন, অ্যাকচুয়েটেড বাই গুড ফেথ অ্যান্ড টেম্পোরারি বাই কজন। সো এইগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো পার্টিকুলারলি সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে দিচ্ছে যে report of governor regarding the president's rule has to be objective, okay, and also the governor should exercise his own its own judgment in his regard। অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নিজের জাজমেন্টকে সেখানে কি করা হচ্ছে, গভর্নর সেটাকে সেই ক্ষমতাটাকে এনজয় করছে। and last one রাজামান্ডার কমিটি, যেখানে 1971 সালে তারা রেকমেন্ড করে ডিলিটেশন অফ আর্টিকেল 356 and 357 ফর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সো এই হচ্ছে আমাদের টোটাল সুপ্রিম কোর্টের কেস, এবং সেই সঙ্গে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অথরিটি। তো এই হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলা। আর কি আছে, আরেকটি বলছে দ্য নেসেসারি প্রভিশন ফর সেফগার্ডস এগেইনস্ট আরবিট্রারি অ্যাকশন of the ruling party of the center under the article 356 should incorporated in the constitution. And the Rajamandal committee emphasized that the governor of the state should not consider himself as an agent of the center but play his role as the constitutional head of the state. And the Sarkade commission recommended article 356 and সেই সঙ্গে unavoidable to establish the breakdown of constitutional machinery। তো সেটাও এখানে ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে যে স্টেটে যদি কনস্টিটিউশনাল মেশিনারি কোনোভাবে ফেল করে তাতেও কিন্তু রিঅ্যাক্ট করবে স্টেট গভর্নমেন্ট। সো এই হচ্ছে টোটাল আমাদের সেই কন্ডিশন যেখানে পার্টিকুলার কিছু ক্রাইটেরিয়ার ক্ষেত্রে গভর্নর স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন। চলে আসবো নেক্সট ওয়ান। তাহলে কি কি দেওয়া আছে আমরা একটা ওয়ান লাইনার দেখে নেব। প্রথমে হচ্ছে the commission recommended that before taking action under 356 a warning should be issued to the state government that is not functioning according to the constitution। সো যদি কোনো ফাংশন না ঠিক করে প্রোভাইডেড করা হয় তো সেটা ফাংশনের ব্যবস্থা করতে হবে, তার ফাংশনের কি কি ফাংশন রয়েছে সেটাকে আইডেন্টিফাই করাতে হবে। এবং এক্ষেত্রে জাস্টিস ভেঙ্কাটাচালায়া কমিশন কি বলছে 2002 সালের, বলছে রেকমেন্ডেড দ্যাট আর্টিকেল 356 মাস্ট বি ইউজড sparingly and only as remedy of the last resort after exhausting all action under article 256, 257 and 355. Okay, next one, the Punchi commission recommended that these articles 356 be amended। এটাকে amend করা উচিত। It sought to protect the interest of the states by trying to curb their misuse by the center। সো পুঞ্চি কমিশন বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অথরিটি আছে স্টেটগুলোকে নিয়ন্ত্রণ করার 356 এর অথরিটি থ্রু দিয়ে, তো সেটা যেন নিয়ন্ত্রিত হয়, সেটা যেন গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করতে হেল্প করে। নেক্সট হচ্ছে ইমিউনিটিস। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে গভর্নরের কিছু পাওয়ার রয়েছে, যেমন ধরো গভর্নর কি করতে পারে, গভর্নর তাকে কোনো সময় কোনো ক্রিমিনাল কেসে তাকে কোনো রকম
ডাকা যায় না কোথাও, ক্রিমিনাল কেসে কোনো এফআইআর তার বিরুদ্ধে করা যায় না, এবং সিভিল কেস করতে গেলে 2 মাস আগে তাকে ইনফর্ম করতে হয় নোটিশ দিয়ে। তো এইগুলো হচ্ছে গভর্নরের রেমেডি। নাম্বার 1, শ্যাল নট বি আনসারেবল টু এনি কোর্ট ফর এক্সারসাইজ পারফরমেন্স অফ পাওয়ার অ্যান্ড ডিউটিজ অফ হিজ অর হার অফিস। দ্বিতীয়ত, নো ক্রিমিনাল প্রসিডিংস ক্যান বি ইনস্টিটিউটেড, যেটা আমি বললাম যে কোন রকম ফৌজদারি মামলা তার বিরুদ্ধে করা যায় না। আর কি, নো প্রসেস অফ ফর অ্যারেস্ট অর ইমপ্রিজনমেন্ট, কোনোভাবে তাকে জেলে ভরা যাবে না, কোনোভাবে তাকে কাস্টডিতে নেওয়া যায় না। লাস্ট ওয়ান, কোন সিভিল মামলায় তাকে ডাকতে হলে বা সিভিল মামলা তার বিরুদ্ধে করতে হলে 2 মাস আগে তাকে নোটিশ দিয়ে জানাতে হয় যে আপনার বিরুদ্ধে আমরা সিভিল মামলা করতে চলেছি। তো এই হচ্ছে আমাদের গভর্নরের ইমিউনিটি গুলো। সো রাজ্যপালের ক্ষমতা এবং কার্যাবলী আমি একটু আগে বলছিলাম যে রাজ্যপালের ক্ষমতা এবং কার্যাবলী আমি একটু আগে ডিসকাস করছিলাম আমরা, যে ইংরেজি যে পোর্শনটায় তখনই বলেছিলাম যে বাংলা দেওয়া আছে পরে। দেখো এগুলো সেম, ওখানে যে পাওয়ার গুলো আমরা দেখছিলাম, আইন বিভাগীয় ক্ষমতা, শাসন বিভাগীয় ক্ষমতা, বিচার বিভাগীয় ক্ষমতা, সেই ক্ষমতাগুলোই এখানে বাংলায় দেওয়া আছে। যেমন এখানে বলছে যে রাজ্যপাল অর্থ সংক্রান্ত ক্ষমতা আছে, আমরা একটু আগে দেখেছি অর্থ সংক্রান্ত ক্ষমতা। সাংবিধানিক বিভিন্ন ভূমিকা রয়েছে, প্রতিনিধি হিসেবে কাজ করে কেন্দ্রের, তো সেন্ট্রালের এজেন্ট বলা হয় তাকে। এবং রাজ্যপাল বিভিন্ন পদাধিকারীকে অ্যাপয়েন্ট করতে পারে। রাজ্যপাল সেখানে রাজ্যের যত পদাধিকারী রয়েছে তাদেরকে অ্যাপয়েন্ট করে, তাদেরকে তার পোস্টে রাখার ক্ষেত্রে রাজ্যপালের সন্তুষ্টিরও প্রয়োজন হয়, যাকে আমরা ডক্ট্রিন অফ প্লেজার বলি। এছাড়াও আমরা দেখব যে রাজ্যপালকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সেন্ট্রাল কিছু এক্সট্রা দায়িত্ব দিতে পারে, যেমন রাজ্যে কোনো শাসনতান্ত্রিক কোনো রকম ইমার্জেন্সি তৈরি হলে সেই ইমার্জেন্সি কন্ডিশনে স্পেশাল পাওয়ার দিতে পারে। একজন রাজ্যপাল 5 বছরের বেশি থাকবেন না তার পোস্টে। 5 বছরের মধ্যে তাকে যদি নতুন রাজ্যপালকে না নিয়োগ করা হয়, আগের রাজ্যপাল কন্টিনিউ করবে। রাষ্ট্রপতি বিবেচনা ভিত্তিতে রাষ্ট্রপতি কখন কিভাবে উপযুক্ত মনে করবেন তার ভিত্তিতে সংশ্লিষ্ট রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে অস্থায়ী ভিত্তিতে রাজ্যপাল হিসেবে নিয়োগ করা যেতে পারে। তো কখনো যদি রাজ্যপালের পোস্টটা সাডেনলি ভ্যাকেন্ট হয়ে যায়, কি করা যাবে, রাজ্যের হাইকোর্টের যে প্রধান বিচারপতি আছে তিনি তখন ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে কাজ করবেন। এটা একটা কোশ্চেন দেয় কিন্তু। আর কি, রাজ্যপালের 2টি যোগ্যতা রয়েছে, যেটার কথা আমি একটা বলেছি, ভারতীয় হতে হবে এবং 35 বছর বয়স্ক থাকতে হবে। নেক্সট কি আছে, একজন ব্যক্তিকে রাজ্যপাল হিসেবে নিয়োগের জন্য কয়েকটি শর্ত রয়েছে, যেমন তিনি কেন্দ্র এবং রাজ্য আইনসভার সদস্য হতে পারবেন না, তিনি কোনো লাভজনক পোস্টে থাকবেন না, তাকে কোনো আইনসভার সদস্য করা যাবে না, এবং তাকে আমরা দেখবো যে কোনোভাবে তিনি ততোধিক রাজ্যের জন্য দায়ী নন এমন কোনো অ্যাক্টিভিটির সঙ্গে তাকে যুক্ত করা যাবে না। বিশেষ ক্ষমতা বলতে তার ব্যক্তিগত কিছু ক্ষমতা রয়েছে, যেমন ফৌজদারি মামলা করা যায় না, দেওয়ানি মামলা করতে গেলে তাকে 2 মাস আগে নোটিশ দিয়ে জানাতে হয়। শাসন সংক্রান্ত ক্ষমতা আমরা দেখেছি, রাজ্য সরকারের প্রতিটি সংক্রান্ত যত শাসন সংক্রান্ত ক্ষমতা আছে তার মধ্যে হচ্ছে তিনি সাংবিধানিক প্রধান। বিশেষ বিশেষ রাজ্যে তিনি আদিবাসী কল্যাণের জন্য দপ্তর তৈরি করতে পারেন, অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করতে পারেন। এছাড়া অন্যান্য যে পদাধিকারী রয়েছে, রাজ্যের নির্বাচন কমিশনার, রাজ্যের পিএসসি মেম্বার, চেয়ারম্যান, এদেরকেও অ্যাপয়েন্ট করতে পারেন। এছাড়াও রাজ্য সরকারের কাছ থেকে প্রশাসনিক তথ্য চাইলে সেটা চাইতে পারেন। সাংবিধানিক কোনো জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে সুপারিশ করতে পারেন। এবং রাজ্যপাল রাজ্যের রাষ্ট্রপতি শাসনকালে রাষ্ট্রপতির এজেন্ট হিসেবে কাজ করেন, রাজ্যের যাবতীয় কাজ তাকে দিয়েই করানো হয়। এছাড়াও আইনি ক্ষমতা আমরা দেখেছি, রাজ্যপাল রাজ্য আইনসভার অবিচ্ছেদ্য অঙ্গ, তিনি রাজ্য আইনসভার নমিনেটেড মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করতে পারে, বিশেষ করে SLC 1/6 মেম্বারকে। এছাড়াও তিনি প্রতি বছর প্রথম অধিবেশনে রাজ্য আইনসভায় ভাষণ দেন। প্রথম দিনের মিটিং বিধানসভায় কন্ডাক্ট করার জন্য তিনি প্রোটেম স্পিকারকে অ্যাপয়েন্ট করতে পারেন, বয়োজ্যেষ্ঠ মেম্বারকে। এছাড়াও রাজ্য আইনসভার ক্ষেত্রে বলেছিলাম যে সেটা এক কক্ষ বিশিষ্ট হোক বা দ্বিকক্ষ বিশিষ্ট, রাজ্যপাল সেখানে থাকবেই। এছাড়াও রাজ্যপালের নিয়োগের সঙ্গে সঙ্গে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে নমিনেট করার যে প্রভিশন, যেটা রিসেন্টলি বাদ হয়ে গেছে, সেটা আমরা দেখেছি। 200 নম্বর ধারায় রাজ্যপাল সাইন করতে পারে কোন একটি বিলে, তিনি সাইন করলে তবেই অ্যাক্টে রূপান্তরিত হবে। এক্ষেত্রে তিনি ভেটো পাওয়ার এনজয় করতে পারেন 3 রকমের, ঠিক যেমন রাষ্ট্রপতি এনজয় করেছিলেন, অ্যাবসলিউট সাসপেনশন আর পকেট। নমিনেট করার যে কথা বলেছিলাম, 1/6 মেম্বারকে নমিনেট করতে পারেন 5টা ফিল্ড থেকে, পভার্টি মুভমেন্টস, লিটারেচার, আর্টস, সায়েন্স এন্ড সোশ্যাল সার্ভিস। রাষ্ট্রপতি বিবেচনার জন্য কোনো বিলকে সংরক্ষণ করতে পারেন 201 নম্বর ধারা অনুযায়ী। ওই বিলে যতদিন না প্রেসিডেন্ট সাইন করছে ততদিন ওই বিলে অ্যাক্ট হচ্ছে না। এছাড়াও বিভিন্ন সেক্টর থেকে প্রতিবেদন বা রিপোর্ট জমা গ্রহণ করেন, অর্থ কমিশন হতে পারে, সেটা রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন হতে পারে, ক্যাগ হতে পারে, এগুলো রিপোর্ট গ্রহণ করেন। রাজ্যপালের আর্থিক ক্ষমতার মধ্যে তিনি 5 বছর অন্তর অন্তর ফাইন্যান্স কমিশনকে অ্যাপয়েন্ট করতে পারেন। এছাড়াও রাজ্যপালের পারমিশন ছাড়া কোনো বিল, কোনো অর্থ বিল লোয়ার হাউসে ইন্ট্রোডিউস করা যায় না। এছাড়াও রাজ্যপাল রাজ্যের বাজেট পরিচালনা করে থাকেন। রাজ্যপালের বিচার সংক্রান্ত ক্ষমতার মধ্যে তিনি মাফ করতে পারেন, ক্ষমা করতে পারেন কোনো ব্যক্তিকে,
এই ক্ষমা করার ক্ষেত্রে আমরা দেখব একাধিক এরকম পাওয়ার রয়েছে যেখানে তিনি কোনো একজন ব্যক্তিকে ডেথ সেন্টেন্স এবং লাইফ ইমপ্রিজনমেন্ট ছাড়া যে কোনো স্টেট লকে ভায়োলেট করেছে এমন ক্ষেত্রে তিনি তাকে মাফ করে দিতে পারেন। এছাড়াও রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাপয়েন্ট করার সময় রাজ্যপালের সাথে কনসাল্ট করে নেয়, আর রাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টগুলোর জাজদেরকে অ্যাপয়েন্ট রাজ্যপাল করেন। সো এই হচ্ছে, আর ডিস্ট্রিক্ট কোর্টের যে মেম্বার, ডিস্ট্রিক্ট কোর্টের যে জাজ, তাদেরকে রাজ্যপাল অ্যাপয়েন্ট করতে পারেন। তো এই হচ্ছে আমাদের টোটাল রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী এবং রাজ্যপালের সাংবিধানিক প্রফেশন। সো এই ক্লাসটা এখানে আমরা প্রথম অংশটা পড়লাম। দ্বিতীয় পর্বে আমরা রাজ্য মন্ত্রিসভা, যেটা রাজ্য প্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা আমরা দেখব। ওকে।